টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। অনেকগুলো বিষয় আজকে আমরা কম্পাইল করে আলোচনার জন্য রেখেছি। কতটুকু আলোচনা করতে পারবো সেটি সময়ের উপরে নির্ভর করছে। অর্থাৎ অ্যাসাইলাম থেকে সিটিজেনশিপ, একটি ভুলেই ভেঙে যেতে পারে আপনার সব স্বপ্ন। বিভক্তিটা কীরকম? যে বর্তমান পরিস্থিতিতে অ্যাসাইলাম আবেদন প্রক্রিয়া, গ্রিন কার্ডের জন্য অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের ইন্টারভিউ, আমেরিকার নাগরিকত্ব লাভ এবং কনসুলেটের মাধ্যমে ভিসা প্রক্রিয়ার ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করা উচিত, যদি না করি তাহলে কি হতে পারে, যেটি বললাম যে ভেঙে যেতে পারে আমাদের সব রকম স্বপ্ন। এই বিষয়গুলো আজকে আমরা আলোচনায় থাকবে। সুপ্রিয় দর্শক, এর বাইরেও যদি আপনাদের এই বিষয়ের উপরে কিংবা ইমিগ্রেশন সংক্রান্ত যে কোনো বিষয়ের উপরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয় আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি মাহফুজুর রহমান ESQ। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনাকে স্বাগত। ধন্যবাদ জানা ভাই, এবং ধন্যবাদ টিভিএন 24 কে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। জানি অনেক ব্যস্ততা থাকে, সব রকম ব্যস্ততা উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। এবং আজকে খুব গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় আমরা নিয়েছি, যে অ্যাসাইলাম আবেদনকারীদের কিভাবে সতর্কতা থাকা উচিত, কিংবা গ্রিন কার্ডের জন্য অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসে যে ইন্টারভিউ হয় সেখানে কি ধরনের পরিস্থিতির সৃষ্টি হয় বা আপনাকে কিভাবে থাকতে হবে, জবাব দিতে হবে, এবং আমেরিকার সিটিজেনশিপ বা নাগরিকত্ব লাভের ক্ষেত্রে কি করা উচিত, কি ভুল করলে কি ক্ষতি হতে পারে, এবং কনসুলেটের মাধ্যমে ভিসা প্রক্রিয়ার ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করা উচিত, এগুলো আমরা আজকে আলোচনায় রেখেছি। একটি একটি করে আমরা আলোচনা করতে চাই। প্রথমেই আমরা যে বিষয়টি নিয়ে অ্যাসাইলাম থেকে বা অ্যাসাইলিদের বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাই, যে বর্তমান ইমিগ্রেশন নীতির প্রেক্ষাপটে একজন অ্যাসাইলির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন বা সতর্কতার বিষয়গুলো কি, যদি একটু বুঝিয়ে বলেন। ধন্যবাদ জানা ভাই, এবং আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দর্শকদের মাঝে আসছেন। আর অ্যাসাইলামের ক্ষেত্রে এখন নট অনলি অ্যাসাইলাম, যে কোনো ইমিগ্রেশন প্রক্রিয়ায় কিন্তু এখন অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হবে অ্যাপ্লিকেন্টদেরকে। কারণ এখন বর্তমানে যারা অ্যাডজুডিকেট অফিসার আছে তারা কিন্তু খুব মানে সতর্কভাবেই সমস্ত বিষয় ইনফরমেশন কিন্তু যাচাই করছে। এবং আপনি যে বলছেন যে অ্যাসাইলাম থেকে সিটিজেনশিপ কি সতর্কতা অবলম্বন করতে হবে, এই অ্যাসাইলাম প্রক্রিয়া যখন শুরু হবে, কেউ যখন অ্যাসাইলাম গ্রান্ট হবে, গ্রিন কার্ড পাবে, পরবর্তী সিটিজেনশিপে যাবে, এই ইনিশিয়াল অ্যাপ্লিকেশনটাও কিন্তু সম্পৃক্ত থাকবে তার ফাইনাল সিটিজেনশিপ পাওয়ার পর্যন্ত। অতএব যদি কেউ বিগিনার হয়, যে অ্যাসাইলাম প্রক্রিয়া শুরু হয়েছে এবং তার যদি ভালো স্ট্রং কেস থাকে এবং সেটা গ্রান্ট হওয়ার সম্ভাবনা থাকে, এবং পরবর্তীতে গ্রিন কার্ড রিসিভ করে, এবং ফলোইং আপনার গ্রিন কার্ড রিসিভ করার পরে যখন সিটিজেনশিপ আবেদন করবে, সমস্ত বিষয় কিন্তু এখানে চলে আসবে। এখন দেখা যাক যে অ্যাসাইলাম প্রক্রিয়ায় যে প্রায় সময় যে কমন যে মিস্টেক গুলো, কোন ভুলগুলো সাধারণত আমরা করে থাকি বা আদালতের শুনানিতে আবেদনকারী হিসেবে আমরা যে ভুলগুলো করে থাকি, সেটা যদি একটু ব্যাখ্যা করেন। রাইট। অ্যাসাইলাম প্রক্রিয়ায় যেটা কম বেশি সবাই জানে, যে একটি ফর্ম I-589 ফিল আপ করতে হয়। সেই ফর্মের মধ্যে কিন্তু বেশ কিছু আপনার কোশ্চেনারিজ আছে। সেই কোশ্চেনারিজ গুলো কিন্তু যেটা বর্তমান ল অনুযায়ী, যে ওখানে কিছু বক্স দেওয়া আছে এবং এডিশনাল পেজ দেওয়া আছে। আপনার যে স্টেটমেন্ট দিবে অ্যাসাইলামের, সেটার কিন্তু সমস্ত ইনফরমেশন কিন্তু ফর্মের মধ্যেও কিন্তু দেওয়া এখন বাধ্যবাধকতা রয়েছে। যদি ওই ইনফরমেশন গুলো ফর্মের মধ্যে না থাকে, অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক প্র্যাকটিশনার এবং অনেকে নন লয়ার তারা অ্যাসাইলাম ফর্মটি I-589 ফর্মটি ফিল আপ করে দিল, বলল যে
স্টেটমেন্ট উইল বি প্রোভাইডেড লেটার অর প্লিজ অ্যাটাচ স্টেটমেন্ট, এটা কিন্তু ওই প্রশ্নগুলোর কিন্তু আনসার কিন্তু মেক করে না। এই ধরনের যদি কোনো ডিফেক্টিভ অ্যাপ্লিকেশন থাকে, ইমিগ্রেশন জাজ কিন্তু সেই অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করে ডিপোর্টেশন অর্ডারও দিয়ে দিতে পারে। সেটা আমরা এখন যেটা প্র্যাকটিশনার যেটা সর্বোচ্চ যেটা সবসময় যেটা মুখে আসে, যেটা কার সিএ আর কার একটা কেস তোর আন্ডারে, সেটা কিন্তু কমপ্লিট অ্যাপ্লিকেশন সাবমিট করতে হয়। পরবর্তী যেই কমন মিস্টেকটি হয়ে থাকে অ্যাসাইলাম প্রক্রিয়ায়, যারা অ্যাসাইলাম করে এবং যে ক্লেমটি সাবমিট করে, সেই ক্লেমটি যথাযথভাবে আদালতে উপস্থাপন করতে ব্যর্থ হওয়ার কারণে, কারণ যে যারা অ্যাসাইলাম করবে তাদের কিন্তু 5টা প্রটেক্টিভ গ্রাউন্ডের সাথে সম্পৃক্ত থাকতে হবে, এটা মাথায় রাখতে হবে। একটা হচ্ছে পলিটিক্স, রেস, রিলিজিয়ন, ন্যাশনালিটি, স্পেশাল সোশ্যাল গ্রুপ। অনেকে আছে যে তারা কিন্তু যথার্থভাবে কোয়ালিফাই করে অ্যাসাইলামের জন্য, কিন্তু যথাযথভাবে তার ক্লেমটি আপনার প্রকাশ করতে ব্যর্থ হওয়ার কারণে কিন্তু দেখা যায় সেই তার পুরো সম্পূর্ণ কেসটি ব্যর্থ হয়। তো এই জন্য অবশ্যই একজন বিজ্ঞ অ্যাটর্নির সাথে তারা আলাপ করে সেটা তার যে ক্লেমটি রয়েছে সেই ক্লেমটির জন্য যথাযথভাবে আদালতের সামনে যে নেক্সাস বলা হয়, যে 5টা ক্যাটাগরির সাথে তার যে ফ্যাক্ট সেটি কানেক্ট করে কিনা, সেই কানেকশনটাই কিন্তু আদালতের সামনে উপস্থাপন করতে হবে। এটা প্রাইম যে একটা আপনার ইস্যু, যে আগে দেখবে যে নেক্সাস আছে কিনা, যদি না থাকে সেই ক্ষেত্রেও কিন্তু কেসটি বাতিল করে দিতে পারে, যেটা বর্তমান কেস ল HAAV আলোকে কিন্তু বাতিল করে দিতে পারে। সো এই যে বেসিক যে কোর জিনিসগুলো, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এছাড়াও আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, অ্যাসাইলাম প্রক্রিয়া যখন শুরু হয়, যেটা আমি বলছিলাম I-589 অ্যাপ্লিকেশন ফর্ম, এই ফর্মে কিন্তু একজন ব্যক্তির সমস্ত বায়োগ্রাফিক ইনফরমেশন কিন্তু চলে আসে। বিশেষ করে ওই ব্যক্তিটির আপনার অ্যাড্রেস হিস্ট্রি, তারপর ওয়ার্ক হিস্ট্রি, এই যে জিনিসগুলো কিন্তু ওই অ্যাপ্লিকেশন ফর্মের পেজ 4-এ দেওয়া হয়। এই যে ইনফরমেশনটি সব সময় কিন্তু সিটিজেন হওয়া পর্যন্ত কিন্তু একই থাকা বাঞ্ছনীয়। যদি কোনো কারণে যদি দেখা গেল যে ওখানে একরকম ইনফরমেশন, পরবর্তীতে গ্রিন কার্ডে একরকম ইনফরমেশন, সিটিজেনশিপে আরেক ইনফরমেশন, এটি কিন্তু পরবর্তী যে রিলিফ গুলো, যে বেনিফিট গুলো সে ক্লেম করবে, সেক্ষেত্রে কিন্তু বাধাগ্রস্ত হতে পারে যদি কোনো ডিসক্রিপেন্সি চলে আসে। তাহলে সেক্ষেত্রে আবেদনকারী কিভাবে তার দাবি বা যেটা ক্লেম আমরা বলি সেটি বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করবেন, যে কোন ধরনের প্রমাণ সবচেয়ে বেশি গুরুত্ব পায় জাজের কাছে? হ্যাঁ, অবশ্যই। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে যথার্থভাবে তার ক্লেমটি আদালতে সাবমিট করলো, যেটা অ্যাসাইলামের যে ফর্মটি আছে I-589, এখন প্রশ্ন হচ্ছে যে আদালত চাইবে যে ওই যে তার যে ক্লেমটি করেছে এটা একটা রিজনেবলি অ্যাভেলেবল এভিডেন্স আদালতকে প্রোভাইড করতে হয়, যেটা সাধারণত আমরা দেখি যে কোন একটা যদি পলিটিক্যাল কেস থাকে, অবশ্যই যে দলের সাথে সম্পৃক্ত সেটার প্রমাণ আদালত দেখতে চাইবে। কোন প্রকার পার্টি কার্ড, মেম্বারশিপ লেটার অথবা মেম্বারশিপ ফর্ম, এবং কোনো ফি প্রদান করে থাকলে সেটার কোনো প্রুফ, এই জিনিসগুলো কিন্তু তার যে একটা অ্যাসোসিয়েশনের সাথে সম্পৃক্ত তা সেটা প্রমাণ করবে। এবং অ্যাসাইলামের যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে হার্ম, যেটা কিনা পারসিকিউশন বলা হয়, যে অন্যায়ভাবে অবৈধভাবে যে সরকার তাকে নির্যাতন করেছে কোনো দেশ, যে দেশ থেকে আসছে, সেই হার্মটি যখন হয়, যে পারসিকিউশন হয়, সেই পারসিকিউশনটি যদি ফিজিক্যাল হয়ে থাকে, অবভিয়াসলি আদালত দেখতে চাইবে যে তার কোনো মেডিকেল রেকর্ড আছে কিনা, যেটা অথেন্টিকেট মেডিকেল রেকর্ড সেটা আদালতকে প্রোভাইড করতে হবে তার যেই ঘটনা সেটা অনুযায়ী। এরপরে হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সেটা হচ্ছে উইটনেস অফ হার্ম। তার যে পারসিকিউশন হয়েছে, যারা শুনেছে, দেখেছে এবং জানে, তারা যদি লাইভ উইটনেস আদালতে আসতে চায়, বিশেষ করে ক্লোজ ফ্যামিলি মেম্বার যদি ইউএসএ থাকে, তারাও কিন্তু আদালতে উপস্থিত হতে পারে তার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য। তারা যদি আমেরিকায় অ্যাভেলেবেল না হয়, তারা অ্যাটলিস্ট কোনো অ্যাফিডেভিট করে নোটারাইজ করে আদালতে প্রোভাইড করতে পারে। তো এক্ষেত্রে আমরা তো এখন তো তথ্য প্রযুক্তির যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, তো আমরা তো দেখি যে সোশ্যাল মিডিয়া আমরা অনেক তৎপর। তো এই যে সোশ্যাল মিডিয়ার পোস্ট, ছবি বা ভিডিও, এটা কি অ্যাসাইলাম মামলার উপর ইতিবাচক বা নেতিবাচক প্রভাব ফেলতে পারে? ফেললে কতটুকু? এখন যদি কোনো অ্যাপ্লিকেন্টের ক্লেম যদি সেভাবে কানেক্টেড থাকে
সোশ্যাল মিডিয়ায় এবং সে যদি অ্যাক্টিভ থাকে এবং সেটা কিনা তার যদি সেটা কানেক্টেড হয়, অবশ্যই সেটা প্রোভাইড করতে পারে, সেটার স্ক্রিনশট অথবা সেটার জন্য যদি নেটিভ ল্যাঙ্গুয়েজে থাকে সেটা ট্রান্সলেশন কপি আদালতে প্রোভাইড করতে পারে। অনেক ধন্যবাদ। আমরা যেটু অ্যাসাইলাম নিয়ে মোটামুটি ভুলগুলো কথা বলেছি, আমরা একটু অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস বা ইন্টারভিউ বিষয়ে কিছু প্রশ্ন আপনাকে করব। তার আগে দুই একটা প্রশ্ন এসছে আমাদের ফেসবুকে, একটু প্রশ্নটি নিয়ে নেই। রিফাত চৌধুরী তিনি বলছেন I-751 পেন্ডিং ফ্রম 6 months. So when I am eligible for citizenship apply, my wife is citizen. এ ব্যাপারে আপনার কি প্রশ্ন আছে? এবং ওমর ফারুক, আপনি বারবার আপনার প্রশ্ন করবেন না, একবার দেখেছি, নিশ্চয়ই সময় পেলে আপনার উত্তর দিব। রিফাত চৌধুরীর প্রশ্নের উত্তরটি কি বলবেন? যেটি উনি বলছে I-751, সেটা হচ্ছে কন্ডিশন রিমুভের অ্যাপ্লিকেশন, যে উনি যে কন্ডিশনাল গ্রিন কার্ড পেয়েছে সেটা রিমুভ করার জন্য আবেদন করেছে। তো আমরা দেখতে পাই যে ইউএসসিএস এ ব্যাকলগের কারণে I-75 এর প্রসেসিং টাইম কিন্তু এরা ধরে রাখে যে 48 মান্থস। এটা ওটা সময় টাইম টু টাইম ওরা কম বেশি হয়ে থাকে, তো ম্যাক্সিমাম দেখা যায় 48 মান্থস ওয়েট করতে হয়। তো এখানে কিন্তু একটা ট্রিক রয়েছে যে এই ধরনের সিচুয়েশনে যারা ইউএস সিটিজেনের স্পাউস, তারা কন্ডিশন রিমুভ করার জন্য আবেদন করেছে, এদিকে 48 মান্থস ওয়েট করার জন্য বলছে, আর ইন দি মিন টাইম দেখা গেল যে আরো 2 বছর 9 মাস পেরিয়ে গেল, সিটিজেনশিপের জন্য এলিজিবল। সো প্র্যাকটিক্যাল যেই আপনার পলিসি বলা যায় যে স্টেপ, সেটি হচ্ছে উনি চাইলে N-400 সিটিজেনশিপটা আবেদন করে দিতে পারে ইন দি মিন টাইম। তো এখানে সেক্ষেত্রে ওনার কেসটি এক্সপায়ার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যখন সিটিজেনশিপের জন্য আবেদন করবে, কারণ সিটিজেনশিপের প্রক্রিয়াটি আবার একটু দ্রুত হয়ে থাকে, 5-6 মাসের মধ্যে উনি ইন্টারভিউ ডেট পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে যেটা করা হয়, ইউএসসিআইএস তখন যে I-75 অ্যাপ্লিকেশনটি ওই সিটিজেনশিপের অফিসারের কাছে নিয়ে আসা হয়, তখন অফিসার দুটো অ্যাপ্লিকেশন একসাথে অ্যাডজুডিকেট করে উনি যদি সবকিছু প্রপার থাকে, এভরিথিং ওকে থাকে, তখন ওনাকে সিটিজেনশিপ সরাসরি দিয়ে দেওয়া হয়। অনেক ধন্যবাদ রিফাত চৌধুরী, আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। ওমর ফারুক উনি গতকালকেও প্রশ্ন করেছিলেন, জবাব দিতে পারেনি সময়ের অভাবে। তিনি বলছেন সন্তানের বাবা 2008 সালে ডিবি লটারির মাধ্যমে আমেরিকায় গিয়েছিল এবং নাগরিকত্ব পেয়েছে 2014 সালে, এবং সন্তান জন্মগ্রহণ করেছে 2015 সালে। সন্তানের বাবা অসুস্থতার কারণে 2018 সাল থেকে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে। এখন প্রশ্ন হচ্ছে যে FOIA অ্যাপ্লিকেশনের মাধ্যমে ফিজিক্যাল প্রেজেন্টের কাগজপত্র কি সংগ্রহ করা সম্ভব? কারণ সন্তানের জন্য CRB এর অ্যাপ্লিকেশন করতে চাচ্ছি। এ ব্যাপারে কি আপনার কি জবাব আছে? সেটার উনি কম বেশি ওনার নলেজ আছে, বোঝা যাচ্ছে ওনার প্রশ্ন শুনেই। সিআরবি হচ্ছে যেটা কিনা আপনার সার্টিফিকেট অফ বার্থ এমবিসি থেকে ক্লেম করতে হয়, সেটা অবশ্যই যখন কোনো ইউএস সিটিজেনের চাইল্ড আউটসাইড অফ ইউনিভার্সিটি বর্ন হবে তখন সেটা ক্লেম করতে পারে। বাট ওই চাইল্ড বর্ন হওয়ার আগে ওই ফাদারকে দেখাতে হবে, কোনো একজন প্যারেন্টসকে দেখাতে হবে যে কন্টিনিউয়াস 5 ইয়ার্স রেসিডেন্সি উনি আমেরিকায় ছিল, তাহলে সেক্ষেত্রে উনি সিটিজেনশিপ ক্লেম করতে পারবে ওই চাইল্ডটি। তো সেক্ষেত্রে ফয়া রিকোয়েস্ট, ওনার যেই পাসপোর্টের যেই আপনার ওনার যেসব পাসপোর্ট ইউজ করেছে আমেরিকা থাকাকালীন সময়, সেসব পাসপোর্টের ফার্স্ট টু লাস্ট ফটোকপিও কিন্তু এমবেসি অনেক সময় একটা প্রুফ হিসাবে ইউজ করা হয়। অনেক ধন্যবাদ ওমর ফারুক, আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। আপনি গতকালকেও এই প্রশ্নটি করেছিলেন, আজকে জবাব দিয়েছি। দর্শক আছে আমাদের ফেসবুকেও, সুমাইয়া কবির, মুন, দিদার হোসেন, আপনাদের প্রশ্নের সময় পেলে নিশ্চয়ই উত্তর দেবো। একটু টেলিফোনে যেতে চাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সোহেল। জি, আমার কোশ্চেন হচ্ছে, আমি 2022-এর অক্টোবরে আমার অ্যাসাইলাম গ্রান্টেড হয়। জি। দেন আমি 22-এর অক্টোবরে আমার গ্রান্টেড হয়। 24-এর প্রথমে আমি হলো গ্রিন কার্ড প্লাস ওয়ার্ক পারমিট আর আপনার ট্রাভেল ডকুমেন্টের জন্য অ্যাপ্লাই করি। জি। সো আমার ট্রাভেল ডকুমেন্ট অ্যাপ্রুভ হয়েছে। জি। শুধু গ্রিন কার্ড আর হলো আপনার আর ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভ হয় নাই, এখন লাইক অলমোস্ট 2 ইয়ার্স। জি। এখন কি করণীয়? কি করে? অনেক ধন্যবাদ জনাব সোহেল আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মাহফুজুর রহমান।
ধন্যবাদ জানা ভাই। আজকে যখন টিভিতে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছিলেন, তখন কিছু ইমিগ্রেশন নিয়ে একটু রিসার্চ করছিলাম। তবে ওনার যে ভাইটি যে প্রশ্ন করলো, এটার সাথে খুব কানেক্টেড একটি হ্যাঁ। ইনফরমেশন দেখতে পেলাম। সেটি হচ্ছে ইউএসসিআইএস এর ব্যাকলগ সেই আগে থেকে প্রায় 15 থেকে 20% ইনক্রিজ করেছে রিসেন্ট টাইমে। এবং কম্পারেটিভলি ওদের যে অ্যাপ্লিকেশন, নতুন অ্যাপ্লিকেশনের হারও কমে গিয়েছে, কিন্তু ব্যাকলগটি বেড়ে গিয়েছে। সো বিশেষ করে যে অ্যাসাইলাম গ্রান্ট যাদের হয়েছে, তাদের গ্রিন কার্ডের অ্যাপ্লিকেশনটি কিন্তু একটা ওরা ইনক্রিজ করে দিয়েছে, ব্যাকলগটি তাদের যে টাইম ফ্রেম সেটি অনেক ইনক্রিজ করে দিয়েছে, যার ফলে দেখা যাচ্ছে যে যেটা কিনা 15-16 মাসে আগে অ্যাপ্রুভ করতো, এখন 2 বছরও 20 মাস 2 বছরও কিন্তু কোনো তারা রেজাল্ট পাচ্ছে না। এটি কিন্তু আসলে খুবই একটি হতাশাজনক সিচুয়েশন। তবে এই ক্ষেত্রে এই অ্যাপ্লিকেন্টরা ইচ্ছা করলে গভর্নমেন্টকে অর্ডার টু শোকজ করে কিন্তু তার অ্যাপ্লিকেশনটি দ্রুত গতিতে অ্যাডজুডিকেট করতে পারে, যেটা কিনা রিট অফ ম্যান্ডামাসের মাধ্যমে, যেটা আমরা আগেও অনুষ্ঠানে বলেছি। এটি ভেরি পাওয়ারফুল টুলস। এটা ইচ্ছা করলে উনি এটা ইউজ করতে পারে, করে উনি 3 মাসের মধ্যে কিন্তু গ্রিন কার্ড পেতে পারে এবং পাচ্ছে সবাই, এতটুকু বলতে পারি। অনেক ধন্যবাদ জনাব সোহেল, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো হ্যালো, জি, প্রশ্ন করুন। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার প্রশ্ন হলো, আমি ফখরুল ইসলাম বলছি, লং আইল্যান্ড ডিয়ার পার্ক থেকে। জি। অ্যাটর্নি সাহেবের কাছে প্রশ্ন, আমার বড় মেয়ে ছোট মেয়ের জন্য 2009 সালে অ্যাপ্লাই করছে ইমিগ্রেন্ট ভিসার জন্য। সেই ভিসা গত 2 মাস হলো আবার ওদেরকে কিছু কোয়ারি করছে, কোয়ারি করার পরে ওরা কোয়ারি রিপ্লাই দিচ্ছে, তারপরে আবার একটা কোয়ারি করে সেটা রিপ্লাই দিচ্ছে, সম্পূর্ণ দেখা হয়েছে। বিষয় ওরা আবার পুরো ফুল ফ্যামিলি ভিজিট ভিসা পাইছে, ভিজিট ভিসা। জি, তার তারা ভিজিট ভিসা পাইছে। এখন তারা কি বর্তমানে আমেরিকার ভিজিট ভিসায় আসতে পারবে? আসলে কোনো সমস্যা হবে কি না, এটাই হলো আপনার প্রশ্ন, যেহেতু বোনের জন্য আবেদন করেছে। এটাই আপনার প্রশ্ন। অনেক ধন্যবাদ জনাব ফখরুল ইসলাম। অ্যাটর্নি মাহফুজুর রহমান। ভিজিট ভিসা আসতে কোনো অসুবিধা হবে না, যেহেতু ওনাদের ভ্যালিড ভিসা আছে। তবে উনি যেটা প্রশ্ন করেছে, বলেছে যে 2009 সালে আবেদন করেছে। যদি 9 সালে আবেদন করে থাকে সিবলিংস অ্যাপ্লিকেশন, এবং ওনাদের যদি ফ্যামিলির ভিজিটর ভিসা থাকে, চাইলে ওনারা কিন্তু আমেরিকা এসেও কিন্তু অ্যাডজাস্টমেন্টের প্রক্রিয়া ব্যবহার করতে পারে এবং এখান থেকেও কিন্তু গ্রিন কার্ড নিতে পারে। এখনো সেই আইন বলবৎ রয়েছে। অনেক ধন্যবাদ জনাব ফখরুল ইসলাম। আপনার জন্য অনেক ভালো সুখবরই আছে, তারা এখানে আসতে পারেন এবং এসে এখানে অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাসের মাধ্যমে কিন্তু এখান থেকে গ্রিন কার্ড নিতে পারেন। সুতরাং বিবেচনা করে দেখতে পারেন। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো জি, হ্যালো, জি, বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম আরজু মাহমুদ। জি, আমি অ্যাসাইলাম বেসে গ্রিন কার্ড পেয়েছিলাম। আমার গ্রিন কার্ডে লেখা আছে রেসিডেন্স সিন্স জুলাই 2022। তো আমি কবে ইয়ের জন্য, আপনার সিটিজেনশিপের জন্য এলিজিবল হবো বা অ্যাপ্লাই করতে পারবো আর কি? কোন সালে পেয়েছেন, কোন সালে পেয়েছেন এই গ্রিন কার্ড? আমার গ্রিন কার্ডে লেখা আছে রেসিডেন্স সিন্স 2022। 2022 এবং এই 22 সাল থেকে কি জুলাই 22 থেকে যে আছেন এই এখানেই রয়ে গেছেন এই 26 সাল পর্যন্ত এখনো, নাকি বাংলাদেশে আবার যাননি? তো হ্যাঁ, দেশে গেছি, বাট ওই 6 মাসের বেশি থাকি না, 2-3 মাস থাকতে হবে। 2-3 মাস মধ্যেই চলে আসছেন। অ্যাটর্নি মাহফুজুর রহমান। অ্যাসাইলাম গ্রিন কার্ড যারা পেয়ে থাকে অ্যাসাইলাম বেসিসে, ওটার নিয়ম হচ্ছে যখন ওই গ্রিন কার্ডটি ইস্যু করা হয়, অলরেডি 1 বছর ক্রেডিট দিয়ে কিন্তু ইস্যু করা হয়, মানে 1 বছর পিছন থেকে ডেট দিয়ে দেওয়া হয়। সো উনি 23 সালে রিসিভ করেছে কার্ড, কিন্তু সিন্স 2022, তাহলে ওনাকে 4 বছর 9 মাস ওই যে 22 সাল থেকে হিসাব করতে হবে। যদি ওটি উনি
কাভার হয় এই যে 4 বছর 9 মাস, তাহলে উনি কিন্তু সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবে। তার মানে 22 সালের যে জুলাই মাসের মানে 7ই জুলাই মাসে পেয়েছে, সেখান থেকে আপনি হিসাব করে দেখবেন 4 বছর 9 মাস হয়েছে কিনা, তাই তো? রাইট, রাইট। অনেক ধন্যবাদ আরজু মাহমুদ। আশা করি আপনার প্রশ্ন উত্তর পাচ্ছে। আপনি হিসাব করে দেখুন যে 22 সালে যখন থেকে পেয়েছেন তখন থেকে 4 বছর 9 মাস আপনার এখানে ফিজিক্যাল প্রেজেন্সটা আছে কিনা, তাহলে আপনি আবেদন করতে পারবেন। যদি একটু সময় আর যদি মনে হয় পুরোটা হয়নি, আর যখনই হবে তখনই আপনি আবেদন করতে পারেন। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। আমরা একটু ফেসবুকে যাই। ফেসবুকে প্রশ্ন ছিল সম্ভবত সুমাইয়ার প্রশ্নটি পাচ্ছি না, যাই হোক। কাজী রাকিবুল আলম তিনি বলছেন যে না, দিদার হোসেনের ফোনটি নেই। দিদার হোসেন বলছেন যে আমি 2023 সালে আমেরিকাতে আসছি, অ্যাসাইলাম করি, আমার এখনও অ্যাসাইলাম পেন্ডিং আছে। এখন পর্যন্ত আমি কোনো স্টেটমেন্ট দেই নাই, এতে কোনো প্রবলেম হবে কি না, এ ব্যাপারে আপনার কি মতামত? না, অবশ্যই ওনার অ্যাপ্লিকেশনটি আপডেট করা বাঞ্ছনীয়, কারণ এখন বর্তমানে সবকিছু চেঞ্জ, আগের মতো নেই। যে কোনো অ্যাপ্লিকেশন অবশ্যই পূর্ণাঙ্গ অ্যাপ্লিকেশন দেখতে চাই ইমিগ্রেশন, বিশেষ করে অ্যাসাইলাম। আর যদি ওনার কেসটি ইউএসএস এ থাকে, অবশ্যই ওনার যে ক্লেমটি, কি কারণে ক্লেমটি করেছে, সেটি অতি সত্বর জমা দিয়ে দেওয়া ওনার জন্য ভালো হবে। অনেক ধন্যবাদ দিদার হোসেন। আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। সুমাইয়া কবিরের প্রশ্নটি একটু দিয়েই আবার টেলিফোনে যাব। CR1 17 মাস পেরিয়েছে, এখনও I-130 অ্যাপ্রুভাল পাচ্ছি না, প্রসেসিং টাইম কি হোল্ড আছে? এ ব্যাপারে আপনি কি পরামর্শ দেবেন? যদি বলছিলাম যে ইউএসসিএস কিন্তু বেশিরভাগ অ্যাপ্লিকেশনের প্রসেসিং টাইম কিন্তু তারা বাড়িয়ে দিয়েছে, বিশেষ করে CR1, যেটা কিনা তারা এখন 19 থেকে 20 মাস ওদের যেই ডিক্লার্ড যে টাইম, সেটি কিন্তু তারা এখনো বলছে যে 19 থেকে 20 মাসের মতো সময় লাগতে পারে অ্যাপ্রুভাল পেতে। তো 17 মাস পেরিয়েছে, আরও 2-3 মাস অপেক্ষা করে দেখুন, তাহলে হয়তো আপনার এটি আপনি যেটি চাচ্ছেন সেটি পাবেন। সুমাইয়া কবির একই প্রশ্ন জাহিদ শিকদারও করেছিলেন। আশা করি আপনারা আপনাদের প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। আমার নামটা আমি বলতে চাচ্ছি না। ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, আমার ইন্টারভিউ হয়েছিল ইউএসএতে 2025। আপনার কথাটা ঠিক মতো শুনতে পাচ্ছেন। আপনি কি স্পিকারে দিয়ে কথা বলছেন? স্পিকারটি দয়া করে বন্ধ করুন। না না, আমি না স্পিকারে বলি হ্যাঁ, না। এখন শুনতে পাচ্ছি, বলুন। ফোনে দিয়ে। জি। আচ্ছা, মানে আমার ইন্টারভিউ ইউএসএতে হয়েছিল, তো 1 বছর 3 মাস হয়ে গেছে। জি। তো ওখানে মানে কোনো আমার শুধু দেখাচ্ছে ডিসিশন পেন্ডিং। আমি জানতে চাচ্ছি, এখন যে বলতেছে যে ডাইরেক্ট পকে পাঠিয়ে দিবে, কিন্তু আমার তো ইন্টারভিউ হয়ে গেছে, তারপরেও কি আমারটা যদি ওখানে পাঠাবে? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মাহফুজুর রহমান। এখন যেটা অ্যাসাইলামের যে নতুন নিয়ম, আমরা গত সপ্তাহে আলাপ করছিলাম যে যেসব কেস পেন্ডিং রয়েছে ইউএসসিআইএস এ, তারা কিন্তু এখন ইন্টারভিউ স্কিপ করে সরাসরি কোর্টে পাঠিয়ে দিবে। এটি রেফারেল, এটা আসলে যে কেস যে বিনায় অথবা বাতিল সেরকম তেমন কিছু নয়। উনি যে দর্শক যিনি প্রশ্ন করেছেন যে ওনার অলরেডি ইন্টারভিউ হয়ে গিয়েছে, তার নেক্সট স্টেপ হচ্ছে ডিসিশন। আর ডিসিশন সাধারণত যদি ওনার কেসটি অ্যাকসেপ্টেবল হয় ইউএসসিআইএস এ, ওরা সেক্ষেত্রে অ্যাপ্রুভাল রিকমেন্ডেশন দিবে, আর না হলে অল্টারনেটিভলি সেটা আপনার রেফারেল কোর্টে পাঠিয়ে দিতে পারে। দুটো সিচুয়েশন হতে পারে। তো ওনাকে ওয়ারি হওয়ার কোনো কারণ নেই, আইদার উনি অ্যাপ্রুভাল পাবে আর না হলে এটা কোর্টে রেফার করবে। তাছাড়া এখন তো শুনলাম যে অনেক কেস আবার রিভিউও হচ্ছে, সেরকম কি কোনো সম্ভাবনা আছে নতুন করে? নতুন করে রিভিউ মিন্স যে উনি যেটা বললো যে ওনার ইন্টারভিউ হওয়ার পরে অনেকদিন পেন্ডিং রয়েছে 1 বছর 3 মাস, 1 বছর 3 মাস, রাইট, যাচাই করে থাকে। সেই ক্ষেত্রে যে ডিসিশন নেওয়ার জন্য যে অ্যাপ্লিকেশনের সমস্ত ইনফরমেশন অনেক সময় তারা ভেরিফিকেশনের জন্য সময় নিয়ে থাকে, ওটা কমপ্লিট হলেই ওরা সিদ্ধান্ত জানাবে।
অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা একটু আবার আলোচনায় যেতে চাই অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের ক্ষেত্রে, যে এই যে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস ইন্টারভিউতে যাওয়ার আগে আবেদনকারীদের কি ধরনের প্রস্তুতি নেওয়া উচিত যাতে ভুল টুল না হয়, সেক্ষেত্রে কি পরামর্শ দেবেন? ধন্যবাদ। যে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস আপনার বেশ কয়েকটা ক্যাটাগরি হতে পারে। বিশেষ করে যেটা আমরা আজকে অ্যাসাইলাম দিয়ে শুরু করেছি, যেটা অ্যাসাইলাম যারা গ্রান্ট হয়ে থাকে এবং আমেরিকা থেকে অ্যাডজাস্টমেন্ট করে থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক ক্ষেত্রে ইন্টারভিউ কল করা হয়। আবার পাশাপাশি যারা ফ্যামিলি বেস ইউএস সিটিজেনের স্পাউস অথবা গ্রিন কার্ডের স্পাউস হিসেবে যারা আপনার অ্যাডজাস্টমেন্টের জন্য আবেদন করে তাদের ক্ষেত্রেও কিন্তু ইন্টারভিউ কল করা হয়ে থাকে। তবে অ্যাপ্লিকেশন ফর্মটি একই। এই অ্যাপ্লিকেশন ফর্মটি যেটা আপনার 22 পেজের যে ফর্মটি রয়েছে, একটা বিগ ফর্ম, এই ফর্মে কিন্তু অনেকগুলো কোয়েশ্চেনারি এবং অনেকগুলো ইনফরমেশন কিন্তু তারা অ্যাপ্লিকেন্টের কাছ থেকে রিকোয়েস্ট করে থাকে। এই যে ফর্মের যে প্রশ্নগুলো, এগুলো যদি সঠিকভাবে আনসার করা না হয় সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেন্টের কিন্তু ভাগ্য বিড়ম্বনা হতে পারে। বিশেষ করে ওখানে কিছু সিকিউরিটি কোশ্চেন রয়েছে এবং পাশাপাশি কিছু আপনার রিমুভাল যে প্রসিডিংস এর কিছু কোশ্চেন রয়েছে, যেগুলোর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় অ্যাপ্লিকেন্টদের ক্ষেত্রে ইয়েস আনসার করতে হয়। আবার ইয়েস আনসার করলে সেটার আবার এক্সপ্লেনেশন দিতে হয় অ্যাপ্লিকেশনের পিছনে। সো এই ক্ষেত্রে যদি অনেক ক্ষেত্রে না বুঝে যদি কোনো ভুল আনসার দেওয়া হয় এবং সেটি কিন্তু যদি দেখা যায় ইন্টারভিউ কল করেছে সেখানে যদি কারেকশন করতে না পারে, যদি কোনো অনেক সময় দেখা যায় অ্যাপ্লিকেন্টরা প্রসে যায়, লয়ার থাকে না, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যেটা যে ভুলটি রয়েছে সেই ভুলটি ইন্টারভিউ সময়ও তারা একইভাবে ভুলটি রয়ে গিয়েছে, সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশনে কিন্তু ডিফারেন্ট রেজাল্ট চলে আসতে পারে। তো অতএব ফার্স্ট অফ অল যদি অ্যাডজাস্টমেন্টে যেতে হয়, এটা কমপ্লিট এবং যে এরর বিহীন অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। করলে অনেক সময় দেখা যাবে যে ইন্টারভিউ ছাড়াই কিন্তু তারা কার্ডটি পাঠিয়ে দিয়ে থাকে। কারণ বিশেষ করে অ্যাসাইলাম যারা গ্রান্ট হয়ে থাকে এখানে কিন্তু ইন্টারভিউ দরকার হয় না, ওরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কার্ড সরাসরি পাঠিয়ে দেয়। ইন্টারভিউ তখনই কল করে থাকে যখন দেখা যায় অনেক সময় অ্যাপ্লিকেশনে কোনো যে আনসার গুলো আছে সেগুলো যথার্থ হয়নি, অফিসারকে আরো ভেরিফিকেশনের দরকার রয়েছে। আর যেটি অন্যদিকে যেগুলো স্পাউস বেস অ্যাডজাস্টমেন্ট রয়েছে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই যে সিমিলার ওয়েতে সমস্ত ইনফরমেশন ফর্মে সঠিকভাবে প্রদান করতে হবে এবং পাশাপাশি যে ডকুমেন্ট যে তাদের যে রিলেশনের যে প্রুফ গুলো সেগুলো কিন্তু যথাযথভাবে কিন্তু ইন্টারভিউতে নিয়ে যেতে হবে এবং পাশাপাশি তাদের যে রিলেশনের যে আপনার যে প্রুফ ইনফরমেশন গুলো যে অফিসার যখন জিজ্ঞেস করবে তারা সঠিকভাবে যেন এই হাজবেন্ড ওয়াইফ এবং অ্যাপ্লিকেন্ট যে পিটিশনার বেনিফিশিয়ারি যেন সঠিকভাবে অফিসারের কাছে যেন ইনফরমেশন গুলো আনসার দিয়ে থাকে। অনেক ধন্যবাদ অ্যাটর্নি মাহফুজুর রহমান। একটি প্রশ্ন আশফাকুর রহমান ফেসবুকে বলেছেন, অ্যাডভান্স পেরোলের এলিজিবিলিটি নিয়ে একটু কথা বলতে চান বা জানতে চান, যদি সংক্ষেপে কিছু বলেন। অ্যাডভান্স পেরোল যেটা আমরা আলাপ করছিলাম যে অ্যাডজাস্টমেন্ট অ্যাপ্লিকেশন, বিশেষ করে স্পাউস বেস যে গ্রিন কার্ডের আবেদন, সেক্ষেত্রেও কিন্তু যখন অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস আবেদন করা হয় সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেন্টটি কিন্তু আমেরিকায় কিন্তু স্টাক হয়ে যায়। তখন যদি সে কোনো প্রকার পারমিশন ছাড়া যদি আমেরিকার বাইরে যায় সেই অ্যাডজাস্টমেন্ট অ্যাপ্লিকেশনটি কিন্তু আর থাকে না, বাতিল হয়ে যায়। এই জন্য এই বিধানটি রয়েছে যে অ্যাডভান্স প্যারোল, যে অ্যাডজাস্টমেন্ট অ্যাপ্লিকেশনটিও ইনটেক থাকবে, যদি তার দেশে যাওয়ার প্রয়োজন হয় তখন যে I-131 ফর্মের মাধ্যমে এবং অ্যাডজাস্টমেন্ট প্যাকেজে কিন্তু এই অ্যাডভান্স প্যারোলটি আবেদন করা যায়। একইভাবে যারা এখানে অ্যাজাইলি হিসেবে আছে, অ্যাজাইলাম গ্রান্ট হয়ে থাকে, তারা যদি আমেরিকার বাইরে যাওয়া দরকার হয় গ্রিন কার্ড পাওয়ার আগে, সেক্ষেত্রেও কিন্তু তারা রেফিউজি যেটা প্যারোল সেটাও কিন্তু আবেদন করার বিধান রয়েছে। অনেক ধন্যবাদ আশফাকুর রহমান। আশা করি আপনার যে প্যারোল সম্পর্কে যে এলিজিবিলিটি নিয়ে আপনি জানতে চেয়েছিলেন সেটি আশা করি উত্তর পেয়েছেন। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। আমরা একটু সিটিজেনশিপ নিয়ে আলাপ করতে চাই, যে এই যে আমেরিকার নাগরিকত্বের জন্য আবেদনকারীদের বর্তমান অবস্থায় যেটা আমরা দেখছি, এক এক সময় এক এক কথা আমরা শুনি, বা এই পরিবর্তন হচ্ছে ওটা পরিবর্তন হচ্ছে ইত্যাদি ইত্যাদি। সেক্ষেত্রে আবেদনকারীদের সবচেয়ে বেশি উদ্বেগের বিষয়গুলো কি হতে পারে, একজন অভিজ্ঞ অ্যাটর্নি হিসেবে আপনার কাছ থেকে জানতে চাই। অনেক বিষয় রয়েছে।
তবে রিসেন্টলি আমি বেশ কয়েকটি কোয়ারি পেয়েছি এই অ্যাপ্লিকেন্টদের কাছ থেকে, যেটা কিনা আমার কাছে বেশ নতুন মনে হয়েছে, বিশেষ করে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। যে অ্যাপ্লিকেন্টের যে ব্যাকগ্রাউন্ড চেকের ক্ষেত্রে ইউএসসিআইএস এখন যে বিষয়টি নিয়ে কোয়ারি করছে, সেটি কিন্তু খুবই একটা মানে চিন্তার বিষয়। যেটি বলবো যে আমার কাছে 2-3 জন বেশ কল করেছে যে তাদের সিটিজেনশিপ আবেদন করার পরে ওই ইনফরমেশনের কারণে তাদের গ্রিন কার্ডটি মানে আপনার বাতিলের প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং তাদেরকে রিমুভাল প্রসিডিংসে দিয়ে দিয়েছে। সেটি হচ্ছে ইউএসসিআইএস আপনার ইনভেস্টিগেশন করে দেখেছে ওই অ্যাপ্লিকেন্টটি যখন গ্রিন কার্ড ছিল তার, অবভিয়াসলি সবাই তো ডিএমবি অফিসে যায় স্টেট আইডি অথবা আপনার ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য। যখন ওই অ্যাপ্লিকেশনটি ওখানে করা হয়, ওখানে কিন্তু একটি প্রশ্ন রয়েছে যে ডু ইউ ওয়ান্ট টু রেজিস্টার উইথ দ্য ভোট, ইয়েস অর নো। সো অনেকে মিস্টেকেনলি বুঝে না বুঝে ইংলিশে হয়তো অনেকে ইয়েস দিয়ে দেয়। সেই ইনফরমেশনটি কিন্তু এখন ইউএসসিআইএস এর কাছে চলে যাচ্ছে, শেয়ার করছে। সো তারা ওটার বেসিসে বলছে তুমি তো ভোটে রেজিস্টার করেছো, ভোট দিছো কিনা সেটার ইনফরমেশন আমাদেরকে দাও। এবং সেই এলিগেশনের মাধ্যমে কিন্তু দেখা যাচ্ছে যে সিটিজেনশিপের আবেদনটি তারা ডিনাই করছে। অতএব যারা এই নন সিটিজেন রয়েছে, যাদের ড্রাইভিং লাইসেন্স নিয়েছে, এবং যদি ইনকেস কোনোভাবে যদি এ ধরনের কোনো মিস্টেক থেকে থাকে, অবশ্যই ডিএমবি অফিসে যোগাযোগ করতে হবে যে তাদের যে কোনো ভোটের ব্যাপারে আনসারটি কি ছিল, ওটা কিন্তু কারেকশন করা যায়। ডিএমবি অফিসে গেলে কিন্তু ওটা আবার তারা অ্যামেন্ডমেন্ট করে দিবে যে না আমি রেজিস্টার করতে চাই না ভোটের জন্য। অথবা যারা গ্রিন কার্ড ধারী আছে তারা কখনো ভোটের কোনো চিঠিপত্র পেয়েছে কিনা, যদি ইনকেস পেয়ে থাকে অবশ্যই ডিএমবি অফিসে গিয়ে সেটা অ্যামেন্ডমেন্ট করে রাখতে হবে যে না আমি ভোটার রেজিস্ট্রেশন করতে চাই না, কারণ এটা একটা বিগ তারা অফেন্স হিসেবে ধরছে এবং তারা সিটিজেনশিপের জন্য ডিসকোয়ালিফাই করছে এই গ্রাউন্ডে। এটা একটি খুব নতুন বিষয় দেখতে পেলাম রিসেন্টলি। আর এছাড়াও সিটিজেনশিপে অবশ্যই একইভাবে তার যে আগের যে অ্যাপ্লিকেশন গুলো ছিল অবশ্যই কোনো ধারাবাহিকতা থাকতে হবে, যেটা আমরা আজকে আলাপ করছিলাম যে জাইলেম থেকে শুরু করে যে গ্রিন কার্ডের যে সমস্ত যে ওখানে কিন্তু প্রতিটা পর্বেই কিন্তু তাকে তার অ্যাড্রেস হিস্ট্রি, ওয়ার্ক হিস্ট্রি, তার ফ্যামিলি হিস্ট্রি সেটার কিন্তু ইনফরমেশন দিতে হয়। তো একইভাবে কিন্তু সিটিজেনশিপও কিন্তু আবার সেই সিমিলার ইনফরমেশন তাদের দিতে হয়, সেটি কিন্তু অবশ্যই যথাযথভাবে তার ইনফরমেশন গুলো ওখানে থাকতে হবে। এবং পাশাপাশি যে সিকিউরিটি যে কোশ্চেন গুলো রয়েছে সেগুলো যেন প্রপার ভাবে আনসার করতে হবে। এবং একটু সামান্য ভুলের কারণে কিন্তু দেখা যাবে যে সিটিজেনশিপ বাতিল হতে পারে এবং পাশাপাশি এবং গ্রিন কার্ডও নষ্ট হয়ে যেতে পারে এবং রিমুভাল প্রসিডিংসে চলে যেতে পারে, সেটি মাথায় রাখতে হবে। আর পাশাপাশি অবশ্যই আগামী এই সেপ্টেম্বর 18 তারিখের পরে যারা আবার আবেদন করবে তাদেরকে কিন্তু পাবলিক চার্জের বিষয়টিও কিন্তু মাথায় রাখতে হবে। যদি ইনকেস যদি যে পাবলিক চার্জের যে ব্রড যেই রুলটি আসছে সেটার ব্যাপারেও কিন্তু অ্যালার্ট থাকতে হবে। যদি ইনকেস যদি ওটার মধ্যে পড়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনার সিটিজেনশিপও না পাওয়ার সম্ভাবনা থাকবে এবং পাশাপাশি গ্রিন কার্ডেরও কিন্তু ক্ষতি হতে পারে। অতএব এই বিষয়গুলো কিন্তু সতর্ক থাকতে হবে। অনেক ধন্যবাদ অ্যাটর্নি মাহফুজুর রহমান। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই সিটিজেনশিপ নিয়ে তো আমাদের একটি কাঙ্ক্ষিত বিষয়, অনেক স্বপ্ন দেখি আমরা, কিন্তু সেক্ষেত্রেও যে কী ধরনের খড়গ আমাদের জন্য অপেক্ষা, সবার জন্য নয়, কারো কারো ক্ষেত্রে হয়তো হতে পারে, সেগুলো একটু মাথায় রাখা দরকার। এবার আমরা একটু কনসুলার ভিসা প্রসেস নিয়ে একটু প্রশ্ন করতে চাই আপনাকে, যে এই কনসুলেটে যে ভিসা প্রসেসিংয়ের আগে আবেদনকারীদের কী ধরনের প্রস্তুতি নেওয়া উচিত সেই পরামর্শটা আপনার কাছে চাইব, এবং বর্তমানে যে ভিসা প্রত্যাখ্যানের সবচেয়ে সাধারণ কারণগুলো কি কি কারণে এই 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 ভিসাগুলো প্রত্যাখ্যিত হচ্ছে সে বিষয়টি যদি একটু ব্যাখ্যা করেন। ঠিক একইভাবে কনসুলার প্রসেসে আগের মতো নেই, বিশেষ করে যেটা হাজবেন্ড ওয়াইফ অ্যাপ্লিকেশন CR1, সেক্ষেত্রে আমরা কিন্তু এখন দেখছি যে একটা নতুন ট্রেন্ড, সেটি হচ্ছে যখন ভিসা অফিসার যখন ওই বেনিফিশিয়ারি হাজবেন্ড অথবা ওয়াইফের ইন্টারভিউ নিচ্ছে, তারা কিন্তু আবার এদিকে ইউএসসিআইএস এর যে স্পাউস রয়েছে, ইউএস এর যে স্পাউস রয়েছে তাকে কিন্তু সরাসরি ফোনে কানেক্ট করছে। এবং এটা অনেকটা স্টক ইন্টারভিউর মতো। আমাদের এখানে অ্যাডজাস্টমেন্টে যখন সেকেন্ড ইন্টারভিউ হয়ে থাকে, স্টক ইন্টারভিউ যে
আলাদাভাবে একই প্রশ্ন যখন দুইজনকে জিজ্ঞেস করা হয় এবং ওটা করার পরে যে ডিসক্রিপেন্সি থাকে সেটা ব্যাট করার চেষ্টা করা হয়। একইভাবে কনসুলার যে ভিসা প্রসেসিং এ কিন্তু এখন যারা হাজবেন্ড ওয়াইফের অ্যাপ্লিকেশন বিশেষ করে সেক্ষেত্রে কিন্তু অফিসাররা কিন্তু সরাসরি ইউএস এর যে স্পাউস রয়েছে তাকেও কিন্তু ফোনে কানেক্ট করছে এবং এক সেম সেট প্রশ্ন দুজনকে জিজ্ঞেস করছে। অতএব যখন ইন্টারভিউ আসবে অবশ্যই তাদের যে পার্সোনাল লাইফের যে ইনফরমেশন গুলো রয়েছে সেগুলো যেন একটু ভেরিফাই করে নেয়। অনেক সময় দেখা যায় অ্যাবসেন্ট মাইন্ডে মানুষে যে অথবা যে জানা বিষয়টি অনেক সময় সঠিকভাবে বলতে পারে না, এই বিষয়ে হালকা একটু প্রিপারেশন রাখাটা খুব দরকার বর্তমানে। আর পাশাপাশি যে ইন্টারভিউর যে ভিসা ক্যাটাগরি অনুযায়ী অবশ্যই প্রিপারেশন রাখতে হবে। ফর এক্সাম্পল যে আমি যেটা বলছিলাম যে স্পাউসের ভিসার ক্ষেত্রে C1 ভিসার ক্ষেত্রে অবশ্যই তাদের যে রিলেশনের যে বিষয়টি এবং তাদের যে রিলেশনের যে কখন বিয়ে হয়েছে, কোন জায়গায় হয়েছে এবং দুই স্পাউস সম্পর্কে একে অপরের বিষয়গুলো যেন সবাই এটা নলেজে রাখে এবং পাশাপাশি যে তাদের যে রিলেশনের যে ডকুমেন্ট সেটিও কিন্তু দেখতে চায়, সেই বিষয়গুলো কিন্তু তারা হ্যান্ডি রাখতে পারে, যে তাদের মধ্যে যে কমিউনিকেশন, তারপরে হচ্ছে টাকা পাঠানোর বিষয়, যাতায়াতের বিষয়, সেই কাগজপত্রগুলো সাথে রাখতে পারে। এগুলো থাকলে ভিসা পেতে অসুবিধা হবে না। অনেক ধন্যবাদ অ্যাটর্নি মাহফুজুর রহমান। একটু দেওয়ান মালিক, আপনার যে প্রশ্নটি বারবার করছেন এই ধরনের প্রশ্নের উত্তর আমরা বেশ কয়েকবার দিয়েছি এই অনুষ্ঠানের মধ্যেই আছে। যদি অনুষ্ঠানটি আপনি পরবর্তীতে দেখেন সেটা আমাদের ফেসবুকে হতে পারে বা ইউটিউবে হতে পারে, আপনি সেখানে জবাবটা পেয়ে যাবেন। একই প্রশ্ন নিয়ে আমরা একটু সময়টা নষ্ট করতে চাই না। আহমদ শাহান তিনি বলছেন, আমি গ্রিন কার্ড হোল্ডার, আমার ওয়াইফের জন্য যদি অ্যাপ্লাই করি কতদিন সময় লাগতে পারে? আসলে কতদিন লাগতে পারে এই মুহূর্তে বলা মুশকিল, তারপরেও অ্যাটর্নি মাহফুজুর রহমান। এখন যদি আবেদন করে, কারণ দুটো স্টেপ রয়েছে, একটি হচ্ছে USCIS, এরপরে হচ্ছে ন্যাশনাল ভিসা সেন্টারের প্রসেস। বর্তমানে যে ব্যাকলগ এবং ভিসার যে প্রসেসিং টাইম সেটার আলোকে বলা যেতে পারে বেশ সময় লাগছে, বিশেষ করে যখন USCIS এ থাকে গ্রিন কার্ডের স্পাউস 2 থেকে 2.5 বছর মিনিমাম সময় লাগে অ্যাপ্রুভাল পেতে। অ্যাপ্রুভ হওয়ার পরে ন্যাশনাল ভিসা সেন্টারের যে ভিসা প্রসেস ওখানেও প্রায় 2 থেকে 3 বছর সময় লাগে। সো ওভারঅল একটা 4-5 বছর মিনিমাম সময় লাগছে একটা গ্রিন কার্ডের স্পাউসের ভিসা কমপ্লিট হওয়ার জন্য। আশা করি উত্তর পেয়েছেন আশফাক শাহান। 4-5 বছর ধরে রাখুন, যত তাড়াতাড়ি আবেদন করবেন তত সময়টা কম লাগবে, যত দেরি করবেন তত সময় বেশি লাগবে। আমরা একটু অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং নিয়ে কথা বলতে চাই। আমরা ইন্টারভিউ দিতে গেলে সবাই ভালো ইন্টারভিউ দিয়েছি, বেশ খুশি খুশি মনে আমরা থাকি, তারপরেও দেখা যাচ্ছে যে কখনো কখনো কোনো আবেদনকারীর বিষয়টিকে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং বা আবার কাউকে 221G ফেলে দেয়। এরকম আবেদনকারীদের কি করা উচিত বা কি করা উচিত নয় যদি একটু বলেন। ধন্যবাদ জানাব ভাই। যেটা 221G রিসেন্টলি যেটা ইস্যু করছে পেপার, খুব চমৎকার অ্যাপ্লিকেশন, সবকিছু ঠিক আছে, স্পন্সর এবং অ্যাপ্লিকেশন অন্যান্য ইনফরমেশন, কিন্তু তারপরেও 221G পেয়ে যাচ্ছে। এটার মিনিং হচ্ছে যে ভিসা পসের যে এখনো যে নিষেধাজ্ঞা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে, সেটির কারণে কিন্তু ওই চিঠিটি ইস্যু করছে। দ্যাট মিনস হচ্ছে এই মুহূর্তে তারা ভিসা ইস্যু করতে পারছে না ওই ভিসা পসের কারণে। আর আরেকটি যেটা হয়ে থাকে, যেটা আগেও ছিল ভিসা পজের আগে, যে অ্যাডমিন প্রসেস, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং, সেটি হচ্ছে এক্সটেন্সিভ সিকিউরিটি চেক এবং সবকিছু ঠিক আছে, তারপরেও কোনো অ্যাপ্লিকেন্টে দেখা যায় অ্যাডমিন প্রসেসে ফেলে দেয়। সেক্ষেত্রে অ্যাডমিন প্রসেসটি হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল, ন্যাশনাল, FBI, CI সবকিছু তখন চেকের জন্য তারা একটা সময় নিয়ে থাকে। সেটি মিনিমাম তারা 60 ডেজ সময় নিয়ে থাকে, অনেক ক্ষেত্রে দেখা যায় 6 মাস 1 বছর লেগে যায়। তবে এরকম যদি সিচুয়েশন হয়ে থাকে, কারো আনরিজনেবল টাইম যদি এরকম তারা এই হোল্ড করে রাখে, সেক্ষেত্রে কিন্তু রেমেডি রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু ডিস্ট্রিক্ট কোর্টে যেতে পারে, রিট অফ ম্যান্ডামাস করে কিন্তু গভর্নমেন্টকে অর্ডার টু শোকজ করতে পারে যে অ্যাপ্লিকেশন কেন আনরিজনেবল হোল্ড করে রাখছে। অবশ্যই সেটা প্রতিকার রয়েছে। অনেক ধন্যবাদ। আমাদের হাতের সময় নেই, আর একটি প্রশ্ন আপনাকে করতে চাই যে অনেক ক্ষেত্রে তো অনেকের ভিসাই প্রত্যাখ্যান করা হয়, তো এইরকম অবস্থায় যাদের যদি ভিসা প্রত্যাখ্যাত হয় তাহলে পুনরায় আবেদন করার আগে কোন বিষয়গুলো মূল্যায়ন করা সবচেয়ে বেশি জরুরি বলে আপনার কাছে মনে হয়, যদি একটু পরামর্শ দেন যাদের ক্ষেত্রে এই ধরনের ভিসা প্রত্যাখ্যান হয়েছে তারা যাতে পরবর্তীতে একটা সিদ্ধান্ত নিতে পারে। ভিসা যখন প্রত্যাখ্যান হয়, এটার প্রক্রিয়া হচ্ছে
ইউএস বা কনসুলার অফিস থেকে যদি কোনো ভিসা প্রত্যাখ্যান হয়, নিয়ম হচ্ছে ওই যে ভিসার যে বেস অ্যাপ্লিকেশন ছিল I-130, ওই অ্যাপ্লিকেশন তারা র্যাপ আপ করে ইউএসসিআইএস এ পাঠিয়ে দিবে কারণ সহ, যে কারণে তারা যে বিশেষ করে যদি হাজবেন্ড ওয়াইফ অ্যাপ্লিকেশন হয়ে থাকে সেক্ষেত্রে তারা রিলেশনের ব্যাপারে তারা পুরোপুরি কনফিডেন্ট না অথবা কোনো ল্যাকিংস পেয়েছে, তখন ইউএসসিআইএস যখন কনসুলার অফিস থেকে অ্যাপ্লিকেশনটা পাবে তারা একটা ফাইন্ডিংস তৈরি করে ওই পিটিশনারের কাছে চিঠি পাঠাবে যে এই কারণে আমরা অ্যাপ্লিকেশনটি রিভোক করতে চাই। তখন একটা সুযোগ থাকবে যে না, ওই ইউএসসিআইএস এর যে ফাইন্ডিংস গুলো পেয়েছে সেগুলো সঠিক নয়, তারা তখন আবার ওই কেসটিকে আবার রিভোকের যে ইন্টেন্ট টু রিভোক বলা হয়ে থাকে সেটার এগেইনস্টে কিন্তু তারা তাদের সমস্ত প্রমাণপত্র ইউএসসিআইএস সাবমিট করতে পারে। যদি আবার কনভিন্সিং হয়ে থাকে, ইউএসসিআইএস কিন্তু আবার পুনরায় রিঅ্যাপ্রুভ করে অ্যাপ্লিকেশনটা আবার সেটা কনসুলার অফিসে পাঠানোর জন্য সেটা এনবিসি তে পাঠিয়ে দিতে পারে। অনেক ধন্যবাদ অ্যাটর্নি মাহফুজুর রহমান। কাজী রাকিবুল আলম, আপনি যে প্রশ্নটি করেছেন, আপনি অনুষ্ঠানটি আবার দেখুন, দয়া করে ফেসবুকেই দেখতে পারেন একটু পরেই, অথবা আগামীকাল বা যখনই আমাদের ইউটিউবে এটি পোস্ট করা হবে তখনই দেখতে পাবেন যে আপনি যে প্রশ্নটি করেছেন, এখানে একজন দর্শক সোহেল নামে একজন দর্শক ঠিক সেম প্রশ্ন করেছিলেন, উত্তর দেওয়া আছে, সেখানে আপনার উত্তর পেয়ে যাবেন। কারণ এখন যেহেতু হাতে আমাদের সময় নেই, তাই আপনার প্রশ্নের উত্তর দিতে পারছি না বলে দুঃখিত। একই প্রশ্ন অ্যাটর্নি মাহফুজুর রহমান, আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে বাধা, সময় সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আপনিও অনেক ব্যস্ত মানুষ, সব ব্যস্ততা উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং আজকে অনেকগুলো বিষয় ছোট ছোট করে সবগুলো বিষয়ে আমরা অনেকগুলো প্রশ্ন করেছি, আপনি তার চমৎকার উত্তর দিয়েছেন, দর্শকদের প্রচুর প্রশ্নের উত্তর দিয়েছেন। আপনার এই আলোচনার মধ্যে দিয়ে আমরা সত্যিই হৃদ্ধ এবং প্রাণিত। ধন্যবাদ জানা ভাই এবং সবাইকে শুভরাত্রি। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, বর্তমান পরিস্থিতিতে অ্যাসাইলাম আবেদন প্রক্রিয়া, গ্রিন কার্ডের জন্য অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের ইন্টারভিউ, আমেরিকার নাগরিকত্ব লাভের ক্ষেত্রে কি প্রতিবন্ধকতা এখন সৃষ্টি হচ্ছে এবং কনসুলেটের মাধ্যমে ভিসা প্রক্রিয়ার ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করা উচিত, সবগুলো বিষয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি। আশা করি আজকের আলোচনা আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।